হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এসএসসি, এমটিএস এবং সিএইচএসএল কে টার্গেট করে যে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 6, যেখানে আমরা 6 অক্টোবর 2021-এর থার্ড শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 5টি এমটিএস এর ম্যাথ ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি পাখা 2604 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়। যদি 3094 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার কত? তাহলে কি হচ্ছে, যে 7% ক্ষতি কথার অর্থ কি, যে 100 টাকার জিনিসটা যখন তুমি 93 টাকায় বিক্রি করছো, 93 টাকায়, তাহলে আমি বুঝতে পারছি যে 2604 টাকায় বিক্রি করে সেটাই হচ্ছে, অর্থাৎ 93%, যেটা হচ্ছে 2604 টাকা। আর আমাকে বার করে 3094 টাকা, তাহলে 3094 টাকাটা কত পার্সেন্ট সেটা বার করলে আমি সেটা থেকে 100 বাদ দিলে আমি লাভ পার্সেন্ট পেয়ে যাব। তাহলে কি হবে, এখানে 3094 বাই 2604 ইন্টু 93 দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করতে চাই, 93 দিয়ে 3 দিয়ে 31 দিয়ে কেটে যাবে, 31 দিয়ে এটাও কেটে যাবে। ঠিক আছে, এখানে তুমি কাটলে চলে যাবে তোমার 93 দিয়ে, এটা সরাসরি 93-কে 28 দিয়ে কেটে যাবে, এবং 93-কে 28 দিয়ে কাটলে তারপর তুমি এটাকে 4 দিয়ে কাটতে পারবে, আর যদি এটাকে সরাসরি কেটে ফেলো তাহলে আসবে 110.5%। ঠিক আছে, এটা নিজেরা একটু করবে। তো এটা কি হচ্ছে 110.5%। তাহলে কি পেলাম, যে 30,094 টাকায় বিক্রি করা মানে হচ্ছে 110.5% দামে বিক্রি করা। তাহলে আসল সবসময় কত হয়, 100% হয়। তাহলে এখান থেকে 100% বাদ দিয়ে দিলেই আমি আমার লাভ বা প্রফিট পেয়ে যাব, যে 110.5 থেকে 100 বাদ মানে হচ্ছে 10.5%। অপশন নাম্বার ডিতে বা 4-এ রয়েছে সঠিক উত্তর। তার লাভের হার হচ্ছে 10.5%। নেক্সট অঙ্ক বলছে, পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। সি একটি আউটলেট পাইপ, যখন আউটলেট পাইপ বলতে যে বার করছে জল, যখন 3টি একসাথে খোলা হয় ট্যাঙ্কটি 13.1/3, সরি এটা 13 হবে না, এটা 13.1/3, এটা টাইপিং, 13.1/3 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যায়, তাহলে সি একা পুরো ট্যাঙ্কটি খালি করতে পারে কতক্ষণে? তো এখানে কি বলে দিয়েছে, এ 8 ঘন্টায় ভরতে পারে, বি 12 ঘন্টায় ভরতে পারে, আর আমি ধরে নিলাম সি এক্স ঘন্টায় খালি করে দেয়। তাহলে এক্সটাই আমাকে বার করতে হবে। তাহলে এদের 3টে এলসিএম করে আমি টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি বার করতে পারি, যেটা হবে 24x। তাহলে এ ভরছে 3x ঘন্টায়, বি ভরছে 2x ঘন্টায়, আর সি খালি করছে 24 ঘন্টায়। ক্লিয়ার? তাহলে তিনজন যখন একসাথে কাজ করছে, দেখো এরা তো প্লাস মানে ভরছে, আর এ কি করছে, খালি করছে, মানে এ প্লাস বি প্লাস সি 3টে একসাথে যখন কাজ করে, কি কাজ করবে, 3x প্লাস 2x মাইনাস 24 বা 5x মাইনাস 24 কাজ করবে। তাহলে এই কাজ যদি করে তারা একসাথে, তাহলে সমস্ত কাজটা করতে সময় কত লাগবে, 24x বাই 5x মাইনাস 24। এই সময়টাই বলে দিয়েছে 13.1/3 ঘন্টা। তাহলে এইটা সমান 13.1/3 ঘন্টা, সেটা আমরা লিখতে পারি। একে যদি আমি ভগ্নাংশ তুলে দিই তাহলে পাচ্ছি 24x বাই 5x মাইনাস 24 সমান 40/3। ক্লিয়ার? এবার উপরে তুমি 4 দিয়ে কাটতে পারবে, 4 6 24, 4 10 40, আবার 2 দিয়ে, 2 5 10, 2 3 6। ওকে, এবার তুমি 5 দিয়ে যদি গুণ করো, তাহলে 3 দিয়ে যদি এটাকে গুণ করো বা 5 দিয়ে গুণ করলে পাচ্ছ 25x মাইনাস 120 সমান 9x। 25 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকছে 16x সমান 120 বা x সমান 120/16। 4 দিয়ে 4 30, 4 দিয়ে 4 4, 30/4 মানে হচ্ছে 15/2 মানে হচ্ছে 7.1/2 বা 7.5 ঘন্টা, যেটা রয়েছে অপশন নাম্বার 1-এ সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, 12 সেন্টিমিটার প্রান্তের একটি কঠিন ধাতব ঘনক একটি নলাকার পাত্রে সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত হয়ে যায়, যার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং উচ্চতা 32 সেন্টিমিটার।
এবং পাত্রের জল 15 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে, নলাকার পাত্রে যে উচ্চতায় জল উঠবে তা হলো কত, অর্থাৎ জলটা হাইট বাড়বে কতটা। তাহলে এক্ষেত্রে আমার আয়তনের সাথে সম্পর্কিত, তাহলে এখানে ঘনকের আয়তন কত, ঘনকটির আয়তন বা কিউবটির আয়তন কত, বাহুর কিউব মানে হচ্ছে 12 এর কিউব মানে হচ্ছে 1728 ঘন সেমি, ঘষ হয়ে লিখে দিই, ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এইটা যতটা, দেখো এখানে আমার কি বলেছে, যে নলাকার পাত্র, নলাকার পাত্র বলতে চোঙাকৃতি পাত্র, সেই পাত্রে জল আছে কিছুটা, যা আছে আছে। আমি এইটা যদি কিউবটাকে ফেলে দিই ওপরে, তাহলে তার হাইট যতটা বাড়বে সেইটুকু আমাকে বার করতে হবে। তাহলে সেই হাইটটাকে ধরে নিলাম, উচ্চতাটা ধরে নিলাম এইচ, বাদ বাকি ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 20। এই উচ্চতা নিয়ে আমার কোনো কাজ নয়, জল কত আছে সেটা আমার জানার দরকার নেই। তাহলে এই উচ্চতা বিশিষ্ট, এই ব্যাসার্ধ বিশিষ্ট চোঙটির ক্ষেত্রফল আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। তাহলে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার, মানে একবার বসিয়ে দিই 400 ইন্টু এইচ সমান হচ্ছে 1728, বা এইচ ইকুয়াল টু 1728 গণিত 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 400। এখান থেকে যদি আমি ক্যালকুলেশনস করি, ক্যালকুলেশনস করলে আমি পাবো 1.37, বা এখানে বলেছে দশমিকের এক স্থান পর্যন্ত, তাহলে আসবে 1.4 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত বাড়বে, 1.4 সেন্টিমিটার। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি এ ট্রেন 270 মিটার লম্বা একটি খুঁটি অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। যদি একটি টানেল অতিক্রম করতে 1 মিনিট সময় লাগে, টানেলের দৈর্ঘ্য কত? তাহলে টানেলের দৈর্ঘ্য অতিক্রম করছে 1 মিনিটে, তাই 24 সেকেন্ডে আমরা জানি যখন কোনো খুঁটি অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে 24 সেকেন্ডে সে যাচ্ছে 270 মিটার। তাহলে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে সে কত যাচ্ছে বার করে নেব। 60 সেকেন্ডে যাবে 60/24 ইন্টু 270। ঠিক, কি দিয়ে কাটাকাটি করতে পারবো আমরা, এখানে 6 দিয়ে এটাকে দিতে পারবো, বা 12 দিয়ে, 5, 12 দিয়ে এখানে 2, 2 দিয়ে এখানে 35, 135। তাহলে 135 গুণিত 5 মানে 500, আর 35 150, 175 মানে 675 মিটার। তাহলে 60 সেকেন্ডে সে যাচ্ছে 675 মিটার। এবার আমরা জানি যখন কোনো টানেল, কোনো সেতু, কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ এখানে যদি টানেলের দৈর্ঘ্য আমাকে বার করতে পারে, তাহলে টানেলের দৈর্ঘ্য কত হবে, তোমার 675 থেকে নিজের দৈর্ঘ্যটা বাদ যাবে, অর্থাৎ 270 বাদ যাবে, মানে হবে 405 মিটার। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 2 অঙ্কের সংখ্যা 49, 6x, x4 এবং 70 এর গড় হলো 65, তাহলে x+8 এবং x+12 এর গড় কত? এখানে 6x আর x4 বলতে এরা একে অপরের সাথে গুণ সম্পর্কিত নয়, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুটি অঙ্ক হচ্ছে 6 আর x, আর x আর 4। ওকে, তাহলে সংখ্যাগুলো কি কি, একটা সংখ্যা হচ্ছে 49, তারপরে সংখ্যাটা কত 6x মানে হচ্ছে 6 গুণিত 10 মানে হচ্ছে 60 প্লাস x, x4 মানে হচ্ছে x 10x প্লাস 4 প্লাস 70, এগুলো হচ্ছে সংখ্যার সব যোগ করলে কত পাচ্ছি, মোট কটা সংখ্যা, 4টে সংখ্যা, তাদের গড় বলে দিয়েছে 65, মানে টোটাল হচ্ছে 65 গুণিত 4। এখানে যদি আমি সবগুলোকে যোগ করি 49, 60, 4 আর 70, 60 আর 70 130, 130 আর 53 মানে 183, 183 প্লাস 11x সমান 65কে 4 দিয়ে গুণ করে দাও, 240 আর 20 260 পাবে, বা 11x সমান হচ্ছে 260 মাইনাস 183, 260 মাইনাস 183, যেখান থেকে আমি কত পাচ্ছি 77। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 7। x যখনই 7 পেয়ে যাচ্ছি, x প্লাস 8 এর মান কত, 7 প্লাস 8 সমান 15, আর x প্লাস 12 এর মান কত, 7 প্লাস 12 মানে হচ্ছে 19, তাই তো। তাই এই দুটোকে যোগ করলে কত হয় 34, তাই তাদের গড় কত হবে 34/2 সমান 17। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী অঙ্ক, একজন দোকানদার একটি নিবন্ধকে বা দ্রব্যকে তার মূল্যের 24% বেশি চিহ্নিত মূল্যের উপর 15% ছাড়ের অনুমতি দেয়। তিনি যদি নিবন্ধটি বা দ্রব্যটি বিক্রি করে 17 টাকা লাভ করেন, 27 টাকা লাভ করেন, এখানে টাকা হবে 27 টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, মানে সেলিং প্রাইস কত? তাহলে এখানে ধরে নিলাম আমরা যে লেট সিপি বা কস্ট প্রাইস হচ্ছে এক্স টাকা, তাহলে তার মার্কেট প্রাইস কত, এমপি বা এমআরপি নয় এমপি, যেটাকে বলি মার্কেট প্রাইস, সেটা হচ্ছে 24% বেশি, মানে এক্স ইন্টু 124/100 বা 124 এক্স বাই 100 টাকা। এবার কি করছে, তার 15% সে ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে এই 124 এক্স বাই 100 এর ওপর আবার 15% ছাড়, মানে হচ্ছে 85/100। এটা এখানে 5 দিয়ে কাটলে 5 17 85, 5 20 100, এখানে আমি কাটাকাটি করতে পারবো, আরো কাটবে, দেখো এখানে 4 দিয়ে গুণ করলে 31 পাবো, 4 দিয়ে এখানে 5 পাবো। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 31 গুণিত 17 মানে হচ্ছে 3 17 51, 510 আর 17 মানে 527 বাই 500, তাহলে এক্স ওপরে। তাহলে এইটা হচ্ছে সেলিং প্রাইস। এবার তাহলে প্রফিট কি? প্রফিট হয় সেলিং প্রাইস থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বাদ, মানে আমি বলতে পারি 527 এক্স বাই 500 মাইনাস এক্স সমান যেটা লাভ, যে লাভটা তো বলে দিয়েছে এখানে 27, তাহলে 27। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছ 527 এক্স মাইনাস 500 এক্স বাই 500 সমান 27, বা এখান থেকে পাচ্ছ 27x ইকুয়াল টু 27 ইন্টু 500, 27 কেটে দিতে পারো, x সমান 500। তাহলে x যদি 500 হয়, x কি ধরেছিলাম, ক্রয় মূল্য, চেয়েছে আমার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তার সাথে তুমি লাভটাকে যোগ করে দেবে, সিম্পল, প্লাস 27, তাহলে হচ্ছে 527 টাকা। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 3780 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে তাদের শেয়ার যথাক্রমে 130, 150 এবং 200 কমে যায়, তাহলে তারা 5:2:4 অনুপাতে হবে। সি এর আসল ভাগ কত? দেখো এখানে কমে যাওয়ার আগে বা কমে যাওয়ার পরে তাদের কি হয়েছিল অনুপাত, তাদের দেখো 3000, ভালো করে অঙ্কটা শোনো আগে, 3780 টাকা এ, বি, সি এর মধ্যে ভাগ করা হয়, কিন্তু তাদের 130 টাকা যথাক্রমে এর কাছ থেকে, 150 টাকা বি এর কাছ থেকে এবং 200 টাকা সি এর কাছ থেকে কমে যায়। কমে যাওয়ার পর তাদের কাছে যে টাকাটা রয়েছে তাদের অনুপাত হয় 5:2:4। তাহলে যদি A:B:C এই কমে যাওয়ার পরবর্তীতে 5x, 2x আর 4x টাকা থাকে, তাহলে আমরা বলতে পারি যে কমে যাওয়ার আগে কি কত টাকা কমেছিল, এর 130 টাকা, তাহলে কমে যাওয়ার আগে ছিল 130 যোগ এর সাথে ছিল 150 যোগ, আর এর সাথে ছিল 200 যোগ। এবার তখন তো দেখো এই টাকাটা যেটা, এদেরকে যদি আমি যোগ করে দিই সব, সেটা হয়ে যাচ্ছে তোমার 3780 টাকার সাথে সমান। এটাই আমাদের সমান বা শর্তানুসারে হবে। তো এখান থেকে 5x, 2x, 4x যোগ করলে 7x আর 11x প্লাস 130, 150 আর 200, 350, 450, 480 সমান 3780, বা 11x সমান হবে 3300, 480 বিয়োগ হয়ে, বা x সমান হয়ে যাবে 300 টাকা। x সমান যদি 300 হয়, তাই সি এর ঘাড়ে কত ছিল, সি এর ঘাড়ে ছিল 4x, তাহলে হচ্ছে 3 4 1200, আর 200 টাকা যেটা কমে গেছিল পরে, তাহলে এর সাথে 200 যোগ, মানে হচ্ছে 1400 টাকা। তাহলে সি এর আসল ভাগ কত ছিল, 1400 টাকা। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ এবং বি দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত যথাক্রমে 4:5 এবং 5:1। এ এবং বি থেকে যথাক্রমে 5 লিটার এবং 4 লিটার দ্রবণ মিশ্রিত করে একটি নতুন দ্রবণ পাওয়া যায়, সেখানে অ্যাসিড আর জলের অনুপাত কত? দেখো প্রথমে 4:5 ছিল, মানে অ্যাসিড ছিল 4:9, জল ছিল 5:9। তারপর এটা ছিল 5:1, মানে অ্যাসিড ছিল 5:6, জল ছিল 1:6। তাহলে অ্যাসিড, এইটা হচ্ছে, এবার এই পুরো দ্রবণটাকে নিয়েছি আমি 5 লিটার, এই পুরো দ্রবণটাকে নিয়েছি আমি 4 লিটার। তাহলে আমি বলতে পারি যে মোট অ্যাসিড কত হলো, 4:9 গুণিত 5 যোগ 5:6 গুণিত 4, এটা মোট অ্যাসিড হয়ে গেল।
আর এদিকে তোমার অনুপাত হচ্ছে জলের সাথে জল কত হলো 5/9 গুণিত 5 যোগ 1/6 গুণিত 4, এটা জল। তাহলে এই দুটোরই তো মিশানোর পর রেশিও এটাই আসবে। এখানে গুণ করলে পাচ্ছি 20/9 প্লাস 5 2 10/3 কাটাকাটি করে, অনুপাতে এখানে পাচ্ছি কত 25/9 প্লাস 2/3। ওকে, এবার এটাকে যদি যোগ করে দাও নিচেতে 9 থাকছে, মানে 20 প্লাস 30, অনুপাত এখানে থাকছে 9, এখানে থাকছে 25 প্লাস 6, উভয় সাইডে 9 9 কেটে দিতে পারো এবার। তাহলে এখানে পাচ্ছ 50, এখানে পাচ্ছ 31, তাহলে রেশিও কত হলো 50:31। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 84 জন ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে 56 দিন সময় নেয়। 1/4 কাজ শেষ হলে 1/7 শ্রমিক চলে যায়। সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লাগে? তাহলে দেখো 1/4 কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ 84 জনের কাজ করছে এবং 84 জনের সেই কাজটা 56 দিন সময়ও লাগছে। তাই 56 দিনের কাজ ছিল, তাহলে 1/4 কাজ যদি করে তাহলে আর বাকি থাকছে 3/4 কাজ, মানে কাজ বাকি থাকছে কত 56 গুণিত 3/4, মানে 4 14 42 দিনের কাজ বাকি থাকছে। তাহলে কতদিন কাজ করলো 14 দিন কাজ করে নিল ফার্স্ট 84 জন, তবেই তো তারাও 1/4 কাজ কমপ্লিট করবে। ঠিক, তাহলে 42 দিনের আর কাজ বাকি আছে, কতজনের 84 জনের 42 দিনের কাজ বাকি রয়েছে। তখন কি করছে 1/7 শ্রমিক পালিয়ে গেল, মানে 84 জনের মধ্যে 1/7 চলে গেলে পড়ে থাকছে 6/7, মানে 12 6 12 72 জন পড়ে রয়েছে। তাহলে 72 জনের সেই কাজটা করতে কত সময় লাগবে? অবশ্যই লোক কমে গেছে মানে বেশি সময় লাগবে। তাহলে 84/72 ইন্টু 42, একদম 12 দিয়ে কেটে যাবে, 12 7 84, 12 6 72, 6 7 42, 7 7 49 দিন। এবার এই কাজটা করতে যেটা 84 জন লোক 42 দিনে করতো, সেটাই 72 জন লোকের সময় লাগছে 49 দিন। আর প্রথমে দেখো 84 জন লোক 14 দিনে অলরেডি প্রথমে 1/4 কাজ কমপ্লিট করেছিল, তাহলে মোট কাজটা করতে সময় কত লাগছে? প্রথমে লেগেছিল 14 দিন, এখন লাগছে 49 দিন, যোগ করলে পাচ্ছ 63 দিন। অপশন লাগছে এতে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি 4.16 মিটার পার সেকেন্ডে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শুরুর স্থানে ফিরে আসে। তার গড় গতি কিলোমিটার প্রতি ঘন্টাতে কত? তাহলে এখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে, এখানেও কিলোমিটার প্রতি ঘন্টাতেই দিয়ে রেখেছে, কিন্তু এখানে মিটার প্রতি সেকেন্ড আছে, তো সেটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে ফার্স্টে ট্রান্সফার করে নেব। তো এটাকে পূর্ণ ভাঙলে পাবো 4 6 24 আর একে 25/6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে একে যদি আমি 18/5 দিয়ে গুণ করে দিই কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। তাহলে 5 দিয়ে 5 5 25, 6 দিয়ে 6 3 18, মানে পেয়ে যাচ্ছে এর গতিবেগ সমান হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টাতে সে যাচ্ছে আর 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে সে ফিরে আসছে। এদেরকে এলসিএম করে মোট দূরত্ব বার করে নেবে, যেটা হচ্ছে 60 কিলোমিটার। তা সে 60 কিলোমিটার যেতে 15 কিলোমিটারের গতি সময় লাগছে কত 4 ঘন্টা, আর ফিরে আসতে সময় লাগছে 5 ঘন্টা। তাহলে মোট সময় লাগছে 4 আর 5 9 ঘন্টা, মোট সময় লাগছে 9 ঘন্টা। যাচ্ছে 60 কিলোমিটার, আসছে 60 কিলোমিটার, মানে টোটাল দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। 120 কিলোমিটার মোট দূরত্ব, সময় লাগছে 9 কিলোমিটার, মোট সময় 9 ঘন্টা। তাহলে গতিবেগ বা এভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে 120/9, যেখানে 3 দিয়ে 3 3 40, তাহলে 3 13 39/1/3, যেটা কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা হচ্ছে তার এভারেজ স্পিড। 13.1/3, অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 180 এর x% যদি x প্লাস 350 থেকে 25% কম হয়, তাহলে x এর 12% এর চেয়ে x এর 50% এর 18% কত শতাংশ বেশি? তাহলে 180 এর x% মানে 180x/100। এটা বলছে 300 x প্লাস 350 থেকে 25% কম, মানে এর 75%। 25% কম বলতে 75%। তাহলে আমি বলতে পারি x প্লাস 350 ইন্টু 75/100, তাহলে এর সাথে সমান হবে। এর সাথে সমান হলে দেখো নিচেতে 100 নিচেতে 100 কেটে দাও, ওপরে 75 আছে, 15 দিয়ে 5, 15 দিয়ে এটাকে 12 কেটে দাও। তাহলে এখান থেকে পাচ্ছ 12x সমান 5x প্লাস 35কে 5 দিয়ে গুণ করলে 5 3 15 25 175,
মানে 1750, বা 7x সমান 1750, বা x সমান 25 250। তাহলে x এর ভ্যালু পেলে 250। এবার বলছে x এর 12% মানে 250 12%। ঠিক আছে, 4 দিয়ে কেটে দিলে 3, 4 দিয়ে কেটে দিলে 25, 25 দিয়ে 10 মানে হচ্ছে 30। আর x প্লাস 50 এর 18%, x প্লাস 50 মানে হচ্ছে 250 প্লাস 50 মানে 300, তাহলে 300 এর 18% মানে 3 18 54। তাহলে 30 এখানে এবার 54, কত বেশি? 24 বেশি। তাহলে 30-এ বেশি হচ্ছে 24, তাহলে 100-তে কত বেশি? পার্সেন্টেজে বার করতে হবে, তাহলে ইন্টু 100। এখানে তুমি কি করতে পারো? 0 0 কাটতে পারো, 3 8 24, 8 10 80%। তাহলে 80% বেশি। অপশন 4-এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, এখন একটি দ্রব্য 768 টাকায় বিক্রি হয় তখন লাভের শতাংশ হয় x%। যখন ওই একই দ্রব্য 896 টাকায় বিক্রি হয় তখন লাভের হার হয় x প্লাস 20%। তাহলে x এর মান কত? কি বলছে, যখন তুমি 768 টাকাতে বিক্রি করছো তখন তোমার লাভ হচ্ছে x%। দেখো 5% লাভ বলতে কি বোঝায়? যে 100 টাকার জিনিসটাকে 105 টাকায় বিক্রি করা, তাই না? তাহলে এখানে x% লাভ বলতে কি বোঝায়? যে সেটাকে 100 প্লাস x এ বিক্রি করা। তাহলে এটা সমান 8 ইন্টু এটা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য। সরি, উল্টো লিখে দিলাম। তাহলে আমি যদি ক্রয় মূল্য বার করতে চাই তাহলে কি পাবো? 768 ইন্টু ওপরে থাকবে 100, নিচেতে থাকবে x প্লাস 100 বা 100 প্লাস x। এটা পেলাম ক্রয় মূল্য 768 টাকায় যখন বিক্রি করছে তখন। এবার যখন 896 টাকায় বিক্রি করছে তখন বলছে x প্লাস 20-তে হয়। তাহলে এটা কি হবে? 100 প্লাস x প্লাস 20, ওপরে থাকছে 100, তখন এর ক্রয় মূল্য পাবো আমি। তাহলে এই দুটোরই তো ক্রয় মূল্য পাচ্ছি, এবার জিনিসটা তো একই, তাহলে আমি জিনিসটা দুটোকে শর্তানুসারে সমান করতে পারি। সমান করে দেখো, ওপরে 100 ওপরে 100 কেটে যাবে। 768টাকে তুমি 4 দিয়ে কাটতে পারবে, 4 19 76, 4 2 8, 4 দিয়ে 4 2 4 24 96। আবার তুমি কাটতে পারবে 4 3 দিয়ে, 4 দিয়ে কাটতে পারবে, 4 4 16, 4 8 32। এটাকে আবার কাটতে পারবে 4 দিয়ে, 4 5 20, 4 6 24। এবার তুমি কি কাটতে পারবে? 8 দিয়ে, 8 7 56, 8 দিয়ে 8 6 48। ঠিক, তাহলে এখানে পাচ্ছ 6/x প্লাস 100 সমান 7/120 প্লাস x। এবার কোনাকুনি গুণ করে নাও, তাহলে 7x প্লাস 700 সমান 720 প্লাস 6x, বা x সমান 700 থেকে বিয়োগ হয়ে 20 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 20। অপশন নাম্বার এ তে রয়েছে বা একে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, 5760 টাকার সমষ্টি 4 বছরে 7200 টাকা এবং 12 বছরে x বার্ষিক একটি নির্দিষ্ট হারে। যখন উভয় ক্ষেত্রে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় x এর মান কত? অঙ্কটা বুঝতে পারলে না হয়তো পড়ে অনেকে। বলে দিই যে একটা নির্দিষ্ট সুদের হারে 5760 টাকাটা 4 বছরে হয় 7200 টাকা, আর 12 বছরে হয় x টাকা। যখন সুদের হার ফিক্সড এবং সুদ চক্রবৃদ্ধি সুদ প্রদান হচ্ছে 12 মাসে হিসাবে বা বছরের হিসাবে, তাহলে x এর মান কত? তাহলে দেখো, এখানে প্রথমে বলে দিয়েছে 5760 টাকাটা যদি আমি 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার করে দিই, মানে একটা নির্দিষ্ট সুদের হার r এর 4-এ করি, তখন সেটা পাচ্ছি 7200 টাকা। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4 সমান 7200 বাই 5760। প্রথমে 0 0 কাটতে পারো, 0 0 কাটার পর দেখো সেটা আমি আরো কাটতে পারবো। কি দিয়ে কাটতে পারবো? 12 দিয়ে কাটতে পারবো। 12 দিয়ে 6 12 72 চলে যাবে, 12 দিয়ে কেটে যাবে, 12 4 48 9, হ্যাঁ 12 দিয়ে কেটে যাবে, তাহলে 12 6 60, 12 দিয়ে 12 4 48, আর 8 12 96। তাহলে এটাকে আবার কাটতে পারবো 12 দিয়ে 5, 12 দিয়ে 4, তাহলে 5/4 পাচ্ছি। কিসের? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4। এবার বলছে 12 বছরের টাকাটা, তো অ্যামাউন্টটা তো একই আছে না, 5760। একেই বলছে 12 বছরে যখন হচ্ছে এই একই সুদের হারে, 12 বছর মানে টু দি পাওয়ার 12, তখন x হচ্ছে। এবার দেখো, এই যে এর 12 রয়েছে পাওয়ার, এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি যে এর প্রথমে আমি কিউব 4 দিয়ে, তারপর একে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তার বাইরে আমি কিউব দিয়ে দিলাম। তাহলে এর ভিতরে যে মানটা দেখো তাটা আমি অলরেডি বার করে ফেলেছি 5/4। তাহলে আমি বলতে পারবো এখানে যে 5760 গণিত 5/4
এর কিউব সমান কি হবে 5760 গুণ এখানে 125 বাই নিচেতে আসবে 64। 64 দিয়ে এটা সরাসরি কেটে যাবে, ঠিক আছে, 64 দিয়ে এটা সরাসরি কেটে যাবে, 64কে 9 দিয়ে কেটে যাবে, 640 9 দিয়ে, তাহলে 90, তাই 90কে 125 দিয়ে গুণ, 90কে 125 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করলে পাচ্ছি 11,250। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক অ্যান্সার, যে এক্স এর ভ্যালু হবে 11,250 টাকা। নেক্সট রয়েছে এ এবং বি এর অনুপাতে 2:2 অনুপাত 2:3 এবং বি ও এর থেকে 8 বেশি। আচ্ছা, এখানে কি বলছে এ ইস টু বি হচ্ছে 2:3 আর বলছে বি হচ্ছে এর থেকে 8 বেশি। এখানে কত বেশি? 1 বেশি। তাহলে একই রিপ্রেজেন্ট করছে 8কে, 1 যদি রিপ্রেজেন্ট করে 8কে, তাহলে 2 হচ্ছে 2 8 16, 3 হচ্ছে 3 8 24। তাহলে আমি এর মান বি এর মান পেয়ে গেলাম। এ হচ্ছে 16, বি হচ্ছে 24। এবার বলছে দুটির সাথে যদি কে যোগ করি তাহলে তার অনুপাত হচ্ছে 7:9, অর্থাৎ 16 প্লাস কে বাই 24 প্লাস কে, তাহলে আমি পাচ্ছি 7/9। এটাকে তুমি ক্যালকুলেশন করে নাও একটু। 9 16 144 প্লাস 9কে সমান 24কে 7, 24 7 2 114, 168 প্লাস 7কে, এখানে বিয়োগ করলে পাচ্ছ 2কে সমান, এদিকে 144 বাদ দিয়ে দিলে পাচ্ছ 24 বা কে সমান পাচ্ছ 12। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রদত্ত উপাত্তের পরিসীমা ও মধ্যমাটির গড় কত? মধ্যমা বলতে মিডিয়ান আর রেঞ্জ, রেঞ্জ আর মিডিয়ান এদের এভারেজ বার করতে হবে। তাহলে রেঞ্জ বার করবো, সব থেকে লোয়েস্ট রয়েছে 7, সব থেকে হাইয়েস্ট রয়েছে 33, তাহলে রেঞ্জ হচ্ছে 33 মাইনাস 7 মানে হচ্ছে 24। আর মিডিয়ান, মিডিয়ান হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমি গুনতে গুনতে যাবো, টোটাল নাম্বার কথা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 আছে মানে 7 আর 8 এই দুটোকে লাগবে, 7 আর 8 নাম্বার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে। সবার ফার্স্টে 1 ছোট থেকে যাচ্ছি আমি, তারপরে গেল 2 3 4 5 6 7, সরি 7 আর 8 এই দুটো, তাহলে 14 আর 16 পাচ্ছি, তাহলে 7 আর 8 14 আর 16 হচ্ছে, তাহলে মিডিয়ান কত হবে? মিডিয়ান হবে 16 প্লাস 14 বাই 2 মানে হচ্ছে 30/2 মানে হচ্ছে 15। তাহলে এবার এদের এভারেজ চেয়েছে রেঞ্জ আর মিডিয়ানের, মানে 24 প্লাস 15/2, সরি এটা 26, তাহলে আসবে 41/2, যেটা আসবে 20.5। অপশন নাম্বার বি এ রয়েছে বা 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। 18টি সংখ্যার গড় হলো 65, প্রথম 10টি সংখ্যার গড় হলো 72 এবং শেষ 9টি সংখ্যার গড় হলো 58। যদি 10 নম্বরটি বাদ যায় তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 18টি টোটাল কত? 18 গুণিত 65 সমান গুণ করো, যেটা হচ্ছে 1170। প্রথম 10টি বা ফার্স্ট 10 সেটা কত? ফার্স্ট 10 হচ্ছে 72 গুণিত 10 সমান হচ্ছে 720। তাহলে 1170 থেকে যদি 720 দিই তাহলে লাস্ট 8 পেয়ে যাব, লাস্ট 8 বাদ দিয়ে দিলে 0 5 7 4 450, লাস্ট 8 এর টোটাল হচ্ছে 450। আর লাস্ট 9, লাস্ট 9 এর এভারেজ বলে যে 58, টোটাল কত হবে? 58 ইন্টু 9 সমান হচ্ছে 58 মানে 4 4 9 72 আর 450 মানে 922, এই 522। তাহলে দেখো এই দিক থেকে লাস্ট 8 আর লাস্ট 9 যদি আমি পেয়ে গিয়ে থাকি, তাহলে এর প্রথম থেকে শুরু করলে 10th নাম্বার আর শেষ থেকে শুরু করলে 9th নাম্বার, অর্থাৎ 10th নম্বর যেটা সেটা হচ্ছে কত? 522 থেকে আমি 550 বাদ, মানে হচ্ছে 72। তা 10 নম্বরটা আমি পেয়ে গেলাম, 10 নাম্বার হচ্ছে 72, সেটা যদি হয় সেটাকে বাদ দিতে বলেছে, তাহলে সেটাকে এখান থেকে বাদ দিয়ে দাও, সেটাকে বাদ দিলে পাচ্ছি এখানে 1098, সেটা হচ্ছে কটা? এখানে 18টা ছিল মানে 17টা হয়ে গেল, তাদের যোগফল, তাই তাদের এভারেজ কত হবে? 1098/17 ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 64.58।
যেটা এই দশমিকের এক স্থান পর্যন্ত নিতে বলেছে, মানে হবে 64.6। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ধরা যাক এক্স 70,000 এবং 75,000-এর মধ্যে সর্বনিম্ন একটি সংখ্যা, যা 225, 250 এবং 250 দ্বারা 75 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একটি অবশিষ্ট 61 থাকে। এক্স এর অঙ্কের যোগফল কত? অর্থাৎ এক্স হচ্ছে একটি সংখ্যা যা বিলং করছে 70,000 থেকে 75,000-এর মধ্যে, এবং যেই সংখ্যাটিকে যদি আমরা 225, 250 এবং 475 দিয়ে ভাগ করি তাহলে 61 ভাগশেষ থাকছে। তাহলে সেটা থেকেই বুঝে যাচ্ছি সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, 225, 250 আর 275 এদের কি করতে হবে, এলসিএম করতে হবে। কত দিয়ে যাবে? 25 দিয়ে। 25 9, 25 10, 25 11, 9 10 9 11 99, 910, মানে 25 × 910 90। এটা হচ্ছে আমাদের এলসিএম। যদি আমি গুণটা করে নিই, গুণটা করলে আমি পাচ্ছি 4950। ওকে, 4950, 25 × 990। সরি 5 দিয়ে গুণ করলে হচ্ছে এটা, এখানে তাহলে আসবে আরো 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে পাচ্ছ 24,750। তাহলে এলসিএম হচ্ছে এটা, যেটা তোমার 225, 250, 275 দ্বারা বিভাজ্য। কিন্তু 24,750 তো বলেনি, বলেছে সংখ্যাটা 70,000 থেকে 75,000-এর মধ্যে রয়েছে। তাহলে এখানে গুণ করে করে আমাকে যেতে হবে। দেখো 24 আছে, 3 দিয়ে গুণ করলে আমি মোটামুটি 70-এর পর চলে যাব, তাই তো? 24 3 72,000 হয়ে যাচ্ছে। তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে আমি কি আসবে, 3 0 0, 3 5 15 5, হাতে থাকছে 1, 3 7 21, 21 আর 1 22 2, 3 4 12 আর 1 13, 12 দিয়ে 14 4, 6 আর 1 7, 74,250। এবার বলছে এইটা হচ্ছে সেই সংখ্যাটা, কিন্তু তাতে বলেছে আবার 61 ভাগশেষ থাকে। তাহলে নাম্বারটা কত, এর সাথে আবার 61 যোগ করতে হবে। 61 যদি যোগ করি তাহলে 1, 5 আর 6 11, 1 হাতে থাকে 3 4, 74,311। এবার বলছে এর অঙ্কের যোগফল বার করো। তাহলে অঙ্কগুলো যোগ করে দাও। 7 আর 4 11, 11 আর 3 14, 14 আর 1 15, 15 আর 1 16। তাহলে অঙ্কগুলি যোগফল হচ্ছে 16। অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ কত যার ক্ষেত্রফল দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের 2.17/30 গুণ, যাদের বাহু 20 সেমি, 21 সেমি এবং 29 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার এবং 61 সেন্টিমিটার, অর্থাৎ দুটোরই বাহু তোমাকে দিয়ে দিয়েছে। দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের বাহু হচ্ছে এই তিনটে, একটা ত্রিভুজের বাহু হচ্ছে এই তিনটে। একটু লেখাতে গন্ডগোল আছে, এবংগুলো দিয়ে গুলিয়ে যাবে হয়তো। তাহলে এই ত্রিভুজটা যদি দেখো, বারবার বলে দিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল যখনই এরকম ভাবে বাহু দিয়ে থাকবে না, ভেবে নেবে, কখনোই ভাববে না যে এটা বিষমবাহু ত্রিভুজ কেবলমাত্র, যাকে আমি সেই এস √s × s - a × s - b × s - c দিয়ে করবো। সবসময় দেখবে যে এটা ট্রিপলেট হচ্ছে কিনা। দেখো 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার সমান হচ্ছে 29 স্কোয়ার। এটা হচ্ছে একটা ট্রিপলেট। আমরা জানি 29 স্কোয়ার সমান হচ্ছে কত, তোমার 841। তাহলে এখানে দেখো 441, এখানে 400 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে 11 স্কোয়ার 121, 60 স্কোয়ার 3600, 3721, তার যেটা হচ্ছে 61 স্কোয়ার, এটাও একটা ট্রিপলেট। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 20 ইন্টু 21, তা 10 × 21 মানে হচ্ছে 210। এটার কত হবে, হাফ × 11 × 60, এখানে কাটবে, এটা 30 হবে, তাই 30 11 330। তাহলে এই দুটির ক্ষেত্রফল যোগ করলে কত পাচ্ছ, 210 আর 330 540। এই 540-এর কত গুণ বলেছে, 2 × 17/30 গুণ, মানে 30 20 30 2 এ 60 আর 70, মানে 77 ইন্টু 77/30। 3 দিয়ে এটা কেটে যাবে 18, তাই তো? তাহলে 18 × 77, যেটা হচ্ছে কি ত্রিভুজ, তোমার বৃত্তটার ক্ষেত্রফল। গুণ করার কোনো দরকার নেই, বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr স্কোয়ার, মানে হচ্ছে 22/7 ইন্টু r স্কোয়ার সমান হচ্ছে 18 × 77। 11 দিয়ে এটা কাটবে 2, 11 দিয়ে এটা কাটবে 7, ওকে, 2 দিয়ে এটা কাটবে 9। তাহলে r স্কোয়ার সমান 9 × 7 এখানে রয়েছে, আর এদিকে 7তে চলে যাবে 7-এ। তাহলে r সমান এইখান থেকে কি হবে, 9 থেকে পেয়ে যাবো 3, আর দুটো 7 থেকে পেয়ে যাবো একটা 7, মানে হচ্ছে 21। তাহলে কত হচ্ছে ব্যাসার্ধ,
21 সেন্টিমিটার, অপশন 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 8% পার অ্যানুয়ালে একটি নির্দিষ্ট অঙ্ক 3 বছরের জন্য বিনিয়োগ করে প্রাপ্ত পরিমাণ সরল সুদে 13 বছরের জন্য একই হারে একই রাশিতে সরল সুদের পরিমাণ সমান। তাহলে আর এর মান কত? দেখো 3 বছরের সুদ আসল আর 13 বছরের সুদ সমান। তাহলে 13 বছরের সুদ আর 3 বছরের সুদ আসল যদি সমান হয়, যদি টাকাটা ধরো এক্স, তাহলে 3 বছরের সুদ কত পাবে? 3 বছর, আর এখানে সুদের হার R% বলে দিয়েছে, মানে 3R/100। এটা হচ্ছে সুদ, মানে প্রাপ্ত পরিমাণ। যদি এটা সুদ পাবে তাহলে এর সাথে তোমাকে আবার এক্স কে যোগ করতে হবে, তাই তো? আর যদি আমি ডিরেক্টলি চাই তাহলে সরাসরি এক্স ইন্টু 100 প্লাস 3R/100, এটা হচ্ছে সুদ আসল। আর এদিকে 13 বছরের জন্য যদি হয়, এক্স ইন্টু 13 বছরের জন্য সুদ বলেছে, মানে কেবল তাহলে 13R/100। তাহলে এই দুটো বলছে সমান, তাহলে নিচেতে 100 100 কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে 100 প্লাস 3R সমান 13R, বা 10R সমান 100, বা R সমান 10%। সুদের হার হচ্ছে 10%, অপশন 2 রয়েছে সঠিক অ্যান্সার। প্রদত্ত পাই চার্ট অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। একটা দেখানো আছে পাই চার্টে, যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা দিয়ে দিয়েছে, যেটা টোটাল নাম্বার হচ্ছে 5400। এ বি এবং সি এর গড় শিক্ষার্থীর সংখ্যা ই স্কুলের শিক্ষার্থীর সংখ্যার কত শতাংশ বেশি? এটা একটু চেপে গেছে, লাইন আছে এখানে একটা। তাহলে এ বি সি এর সংখ্যা বার করতে হবে। তাহলে এ 75 ডিগ্রি, বি 117 ডিগ্রি, সি 66 ডিগ্রি। তাহলে মোট কত হচ্ছে? 117, 75 আর 66, সবগুলোকে যোগ করে দাও। যোগ করলে আমি কত পাচ্ছি? যোগ করলে আমি পাবো 258। 258, তাহলে এর সংখ্যা কত হবে? এ প্লাস বি প্লাস সি, এদের হবে 258/360 ইন্টু টোটাল নাম্বার হচ্ছে 5400। এখানে 0 0 কেটে দিলে দেখো 36, 15, 540, 15 দিয়ে চলে যাবে, মানে 215, 58 ইন্টু 15, 258 ইন্টু 15 করলে আমি পাবো 1290, সরি 3870। এবার এটা হচ্ছে টোটাল, এদের চাইছে গড়, মানে একে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1290। দেখে দেখে বলছি, বুঝতে পারছো? নেক্সট কি হচ্ছে? ই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, ই স্কুল হচ্ছে 50%, তাহলে ই কত? ই হচ্ছে 50/360 ইন্টু 5400, তার 5400। তাহলে এইখান থেকে কাটাকাটি করে এটা 15 পেয়ে গেছি, মানে 5 15 75, মানে 750, তাই তো? তাহলে এর 750 এর 1290 কত বেশি? 7, এদিকে 250, এদিকে 290, তাহলে 540 বেশি। তাহলে 540 বেশি কততে? 750-এ। তাহলে পার্সেন্টেজ অফ বেশি কত? 100 দিয়ে গুণ, 25 দিয়ে কেটে দাও, 25 4, 25 দিয়ে এটা 3 30, 30 দিয়ে এটা 18, 18 4 72%। তাহলে 72% বেশি, অপশন 1 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে প্রদত্ত পাই চার্ট, একই অঙ্ক। এবার বলছে বি স্কুলের ছাত্র সংখ্যা এবং ডি এবং ই স্কুলের মোট ছাত্র সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে পি। তাহলে পি কোথায়? বি স্কুল কই রয়েছে? 117%। তাহলে 117 কি হবে? এবার জানি আমি যে 360-কে 5400 ভাগ করলে 15 হয়, তাহলে সরাসরি লিখে দিতে পারি যে বি সমান 117 ইন্টু 15। গুণ করলে আমি পেয়ে যাবো ডিরেক্টলি, যেটা হচ্ছে কত? 1755। 1755। আর ডি এবং ই স্কুল বলেছে, ডি আর ই কত? ডি আর ই হচ্ছে 104, 50 আর 52 যোগ, তাহলে ডি প্লাস ই এটা হবে 102 গণিত 15। তাহলে এখানে 1500 আর 30, মানে হচ্ছে 1530, তাই তো? তাহলে এদের পার্থক্য কত? 1755 আর 1530 যদি আমি বাদ দাও, তাহলে বাদ দিলে পাচ্ছ দেখো 225। তাহলে সেটা হচ্ছে পার্থক্য, যেটা হচ্ছে পি। তাহলে 225 পি কোথায় রয়েছে? 220 থেকে 230-এর মধ্যে, অপশন এ তে রয়েছে, বা একে রয়েছে সঠিক উত্তর। একই অঙ্ক এবারও তাই। দেখো হিসাব নিসাব এগুলোর ক্ষেত্রে আমাকে বেশিরভাগ করতে হয় না, যে বি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 6:7, ডি স্কুলে 40% ছাত্র ছেলে, তাহলে বি এবং ডি স্কুলে মোট মেয়েদের সংখ্যা কত? এটাও একটু চাপা পড়েছে। তাহলে বি স্কুল কত পেয়েছি? বি এখানে রয়েছে 117, এদের ছাত্র সংখ্যা আমি পেয়ে গেছিলাম, তাই না? এদের ছাত্র সংখ্যা পেয়েছিলাম 1755। তাহলে ছেলে আর মেয়েদের সংখ্যা দিয়ে দিয়েছে 6:7। তো মেয়ে বার করতে হবে, মেয়ে হচ্ছে 7/13। 13 দিয়ে এটা নিশ্চয়ই কাটাকাটি যাবে, 13 একে 13, 4 5, 13 3 39, 6 5, 5 13 65, মানে 135 গণিত 7, গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 780।
ভুল করলাম, 945। 700 তো এখানেই হয়ে যাচ্ছে। আর এখানে কি বলছে, ডি স্কুলে 40% ছেলে মানে হচ্ছে 60% মেয়ে, তাই ডি স্কুলের মান কত 52% ছিল, তাহলে 152 ইন্টু 15 করে দিতে পারি আমি সরাসরি। 15কে 5 দিয়ে গুণ করলে 750 আর 30 মানে হচ্ছে 780, এইটাতে 700 দেখেছো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 780। তাহলে মোট মেয়ের সংখ্যা কত, এই স্কুলে হচ্ছে এত আর এই স্কুলে হচ্ছে এত, যোগ করে দাও সিম্পল। তাহলে 700 আর 900 1600, 1600 আর এদিকে 1700, 1700 কত হচ্ছে, যোগ করলে 945 আর 780। আচ্ছা 780 তো আবার বলেছে 40% ছাত্র ছেলে, তাহলে হচ্ছে এর 60% মেয়ে, তাহলে এর আবার 60% তোমাকে বার করতে হবে। তাহলে সেখানে আমাকে আবার একটা কাটাকাটি করতে হবে, তাহলে এটা কাটলো। তাহলে 78কে 6 দিয়ে গুণ, 78কে 6 দিয়ে গুণ করে 6 8 48 এর 8 হাতে থাকছে 4, 7 6 42 আর 4 46, 468 জন। তাহলে এই 945 জন আর এই 468 জনকে যোগ করতে হবে। 945 প্লাস 468, 8 আর 5 13 3, যেটা দুটোতে আছে, 8 আর 5 13 3, হাতে থাকছে 1, 6 আর 1 7 আর 4 11 1, তাহলে 13 আসছে লাস্ট। এটা অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সিম্পলিফিকেশনস বা সরল। তো এইগুলোকে বলার তো কিছু নেই, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্টে করে নেবে। যেমন এখান থেকে আমি ওপরে পাচ্ছি 3 4 12 একে 13/4 বিয়োগ, এখানে দেখো 5 আর 5 অফ আছে কেটে যাবে, 2 দিয়ে এটা 2, এটা নিচে থাকবে 3, তাহলে বিয়োগ পড়ে থাকবে 2/3 বাই নিচেতে এটা 5 21, এখানে কি আছে 4 3 12 একে 13/3, গুণ চিহ্ন বসিয়ে দেবো একবারে, দিয়ে 5 কেটে দিতে পারি, বিয়োগ কত থাকছে এখানে 3/10 যোগ 106/5, 5 21 106/5, ঠিক। তাহলে বিয়োগ এখানে থাকছে কত 2 3 6 আর 2 8/3 অফ 2 1 2 3/2, তাহলে 3 3 কেটে যাবে, এখানে 2 4 পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকলো 4। তাহলে ওপরে কি আসছে, ওপরে দেখো এলসিএম আসবে 12, 3 13 39 মাইনাস 4 2 8 বাই, এখানে থাকছে 65/3 বিয়োগ, এখানে থাকছে 10 এলসিএম, তাহলে 3 প্লাস 10 2 না 212 বিয়োগ 4, এখান থেকে থাকছে 39 থেকে 8 বাদ মানে হচ্ছে 31/12 বাই, এখানে থাকছে 10 যদি এলসিএম করে দাও, তাহলে এখানে থাকছে 30 যদি এলসিএম করে দাও 10 মানে 650 বিয়োগ, এখানে হবে 215 হচ্ছে যোগ করে, 215কে 3 দিয়ে গুণ মানে 645 মাইনাস 4 সমান, এখানে থাকছে 31/12 গুণ, এটাকে উল্টে দিতে পারি 5/30 মানে 30/5 বিয়োগ 4, এটাই আসবে। ঠিক আছে, এবার এখানে কাটাকাটি হবে কিছু একটা, এইখানে কাটতে পারো 6 দিয়ে 5, 6 দিয়ে 2, তাহলে এখান থেকে পাচ্ছি 31কে 5 দিয়ে গুণ, আর কিছু কিছু কাটা যাবে, সরি 30 ছিল তো, এটা 30 দিয়ে কেটে যাবে না, 5 5 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে তোমার 31/2 বা 31/2 বা 31 মাইনাস 8/2 করতে পারি। 31 থেকে 8 বাদ দিলে থাকছে 22 23, তাহলে 23/2, 23/2 মানে হচ্ছে 11/1/2, যেটা রয়েছে 4-এ অপশন 4। নেক্সট এগুলো তো আরো সহজ, ফার্স্টে তুমি এইখানে কাজটা করবে, যেমন হচ্ছে এটা 18/2 গুণিত 6 এরকম আসবে, 6 দিয়ে এটা 3 থাকবে মানে 3/2 পড়ে থাকবে, 3/2 ইন্টু 4, এখানে একটা 2 দিয়ে কেটে যাবে 2 মানে এখান থেকে পড়ে থাকলো 6, তাহলে আলটিমেটলি এই পুরো অংশটা থেকে পেয়ে গেলাম 6। এখানে কি থাকছে 72, তাহলে 72/16 ইন্টু 4, এখানে 4 4 কেটে যাবে, 4 18 পড়ে থাকছে, তাহলে এখানে 18, 65 থেকে 18 বাদ যাবে, 75 থেকে 18 বাদ, 75 থেকে 20 বাদ দিলে 55 আর 2 57 পাচ্ছ। বা এখানে 18 থাকছে, এখানে 6 থাকছে, একবারে করে দিতে পারো, তাহলে এখান থেকে থাকছে 75 মাইনাস 18 প্লাস 6, ঠিক। তাহলে এখান থেকে পাচ্ছি 75 মাইনাস 12, 75 থেকে 12 বাদ দিলে থাকছে 63, তাহলে 128 থেকে বাদ যাবে 63, 128 থেকে 63 বাদ দিলে 60, এখানে কত থাকছে 65, যেটা বাদ যাবে 79 থেকে, সেখান থেকে বাদ দিয়ে 65 বাদ দিলে থাকছে 14, যেটা রয়েছে অপশন 2 এ সঠিক উত্তর।
এগুলোকে ওইভাবে করবে, এগুলো তাই এই পূর্ণগুলো থাকলে তোমাকে ভাঙতেই হবে, এক লাইন করতেই হবে। যেমন এখানে কার থাকছে 25, 5 5 25 26/5 গুণ 3 2 6 1 7/2 মানে 2/7 গুণিত 5/13। এখানে দেখো 5 5 কেটে যাবে, 13 দিয়ে এটা 2 কেটে যাবে, মানে পড়ে থাকছে এখানে 4/7। এই কাজটা দেখো এখানে তোমার কাটবে কি 2/21 হচ্ছে, তাহলে 1/5 ইন্টু 21/2 6, আচ্ছা 2 3 6 7/3 থাকছে। এখানে যদি 7/3 7 7 কেটে যাবে, তো 2/3 পড়ে থাকবে, 3/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকছে 3/8। ওকে, তাহলে 3/8 গুণিত এখানে 4/7, এখানে আবার দেখো কাটছে, নিয়ে পড়ে থাকছে 3/14। টোটাল এই অংশটা থেকে পড়ে থাকছে 3/14। আর এখানে কি পড়ে থাকবে, এখানে 5 দিয়ে 10 আর 14/5 হবে, এটা 14/5 হলে এই 14 সাথে 14 কেটে যাবে, পড়ে থাকবে 1/5। তাহলে এখানে তোমার পড়ে থাকছে 3 7 প্লাস 1/5 বিয়োগ 3 14। এবার এলসিএম করে দাও, 5 14 70, 10 30 প্লাস 14 মাইনাস 15। তাহলে 14 30 আর 14 হচ্ছে 44, 44 থেকে 15 বাদ, মানে হচ্ছে 29/70, যেটা রয়েছে 29/70। দেখো অপশনে 3 সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 6 অক্টোবর 2021-এর থার্ড শিফটের আসা এসএসসি এমটিএস এর ফিজিক্স প্রিভিয়াস ইয়ার ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। একটু ফাস্ট বলেছি কারণ তোমাদের ফাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।